সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থে জোকরিফ। গর্ভাবস্থা একজন নারী জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাঙ্ক্ষিত একটি মুহূর্ত। তবে পুরো গর্ভকালীন সময়ে একজন মাকে যতটুকুখানি যত্ন নেওয়া প্রয়োজন, ঠিক ততখানি যত্ন নেওয়া প্রয়োজন তার গর্ভস্থ শিশুটির জন্য। তবে পুরো গর্ভকালীন সময়টিতে নিরাপদ মাতৃত্ব এবং নিরাপদ শিশুর আগমনের জন্য আপনি কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেবেন, এবং সেক্ষেত্রে প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং থেকে শুরু করে পুরো গর্ভকালীন সময়টিতে আপনার অ্যান্টিনেটাল চেক আপ করাটা কতটুকু জরুরি, আজ কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নিয়াজ টি পারভিন, সিনিয়র কনসালটেন্ট ইম্পালস হসপিটাল এবং প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান মার্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্বাগত আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য। ওয়েলকাম আসসালাম, আপনাকেও স্বাগত আমাদের আজকের আয়োজনে। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করছি, গর্ভকালীন সময়ে যত্ন। শুরুতে একটু জানতে চাই যে গর্ভকালীন সময়ে আসলে যত্ন নেওয়াটা কি কারণে জরুরি, বা নিরাপদ মাতৃত্ব বলতে আমরা কি বুঝি? গর্ভকালীন সময়ে যত্ন নেওয়া তো অবশ্যই জরুরি, কারণ একটি সুস্থ মাই একটি সুস্থ সন্তান দিতে পারে। একটি মা যদি সুস্থ না থাকে তাহলে তো সুস্থ সন্তান অবশ্যই সম্ভব না। এবং নিরাপদ মাতৃত্ব বলতে আমরা সেটাই বুঝি যে একটি নারীর নিরাপদে মা হওয়ার অধিকার। তো এই যে পুরো গর্ভকালীন সময়টিতে অনেক মায়েরাই দেখা যায় হুট করে গর্ভবতী হয়ে গিয়েছে, আগে কখনোই জানতো না, হঠাৎ করে 3 মাস পরে তিনি গিয়ে বুঝতে পারছেন যে তিনি আসলে কনসেভ করেছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অহরহ এগুলো ঘটছে, নিশ্চয়ই আপনারা পেয়ে থাকেন। আমি একটু জানতে চাই যে এই যে হঠাৎ করে গর্ভবতী হয়, এটার মধ্যে কোনো ঝুঁকি রয়েছে কিনা? ডেফিনেটলি আমরা কিন্তু অ্যাজ এ গাইনোকোলজিস্ট অবস্টেট্রিশিয়ান সবসময় বলে থাকি যে একদম প্রথম থেকেই ডক্টরের কাছে আসবে। এখন শুধু প্রথম থেকে বলছি না, যে অবশ্যই তাকে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং আসতে হবে। প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং মানে যখন একটা কাপেল বিয়ের পরে প্ল্যান করবে যে আমরা বেবি নিতে চাচ্ছি, তখন আগেই এসে ডক্টরের কাছে তার সব কিছু ফিজিক্যাল কন্ডিশন সব ঠিক আছে কিনা সেগুলো জেনে নিবে। তার কিছু ইনভেস্টিগেশন আছে নেসেসারি, সেগুলো দরকার করিয়ে নিবে। তারপরে সে প্ল্যান করে আমরা প্রেগনেন্সির প্রায় 2-3 মাস আগে থেকে কিছু ফলিক অ্যাসিড, জিঙ্ক, ভিটামিন ডি এগুলো দিয়ে থাকি। তারপরে সে প্ল্যান করে দুজনে প্রেগনেন্সিটা নেবে। কারণ অনেক সময় দেখা যায় যে প্রি প্রেগনেন্সি পিরিয়ডে হয়তো অনেকের দেখা গেলো যে প্রেগনেন্সির আগে তার হয়তো অনেক ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, বা কোনো হয়তো সে ক্রনিক ডিজিজের জন্য কোনো মেডিকেশন নিচ্ছে, বা হয়তো কোনো কাপেলের কোনো জেনেটিক ডিসঅর্ডার আছে। কাজে এগুলো যদি ডক্টরের কাছে আগে এসে চেক করে নেয় তাহলে কিন্তু প্রেগনেন্সিটা তার মানে সুন্দরভাবে শুরু করতে পারে। আরও কিছু আছে ব্যাপার, যেমন একজনের হয়তো খুব ওভারওয়েট আছে বা আন্ডারওয়েট আছে, এগুলোও কিন্তু প্রেগনেন্সিতে অনেক এফেক্ট করতে পারে। কাজে আমি অবশ্যই বলবো যে একটা প্রেগনেন্সিও যাতে আনওয়ান্টেড না হয় বা আনপ্ল্যান না হয়, প্রতিটা প্রেগনেন্সি যাতে প্ল্যান ওয়াইজ হয়। নিঃসন্দেহে খুবই চমৎকার বলেছেন। কিন্তু এই যে প্রথম 3 মাসের গুরুত্ব আপনারা সবসময় অ্যাওয়ারনেস বিল্ড আপ করেন, দর্শকদের উদ্দেশ্যে একটু জানতে চাই যে গর্ভকালীন সময় প্রথম 3 মাসে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং কি কারণে এত জরুরি? হ্যাঁ, প্রেগনেন্সি আসলে আমাদের 9 মাস, যেটা আমরা বলে থাকি, আমরা যদি বলি 40 উইকস, আসলে প্রতিটা দিনই গুরুত্ব, কিন্তু প্রথম 3 মাসটা একটু আমরা বেশি গুরুত্বপূর্ণ মনে করি। কারণ ওই সময়টা প্রথম 8 to 12 উইকস, সেটা হচ্ছে অর্গানোজেনেসিসের সময়। আমরা বেবির প্রতিটা অর্গান কিন্তু সেই সময় বিল্ড আপ হয়ে থাকে। কাজে সেই সময় যদি কোনো আনওয়ান্টেড মেডিকেশন না হয়, যদি আনওয়ান্টেড কোনো কিছু এক্সপোজার হয়, তাহলে কিন্তু বেবির কিন্তু জন্মগত ত্রুটি হতে পারে। হ্যাঁ, সে ধরনের কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হতে পারে। সেই সময় যদি মাটা অ্যানিমিক থাকে তাহলে কিন্তু সেটার ইফেক্ট বেবির ডেভেলপমেন্টে ইফেক্ট করতে পারে। আর ওই 3 মাস সময় হয়তো একজন মা প্রথমবার মা হয়েছে, সেই সময়টা তার এই স্টেজটা তার জন্য একদমই নতুন। সেই সময়টায় সে কোপ আপ করতেও কিন্তু তার কিছু একটা সময় লাগে। এই সময়টা কিছু কিছু ফিজিক্যাল উপসর্গ হয়, যেমন সেই সময়টা তার খাবারের অরুচি থাকে, কিছু বমি বমি ভাব থাকে, দুর্বলতা লাগে। কাজে ওই সময়টা কিন্তু সে যেমন ডক্টরের পরামর্শ যেমন দরকার, ঠিক তেমনিভাবে পরিবারেও কিন্তু একটা টেন্ডার লাভিং কেয়ারের দরকার হয়, তাকে একটু অতিরিক্ত যত্ন। তো প্রথম 3 মাসের পরে দেখা যায় ছোটোখাটো অনেক উপসর্গে হয়তো ওভারকাম হয়ে যায়। কাজে আমরা অবশ্যই বলবো যে প্রথম 3 মাস অনেক গুরুত্বপূর্ণ। 3 মাস যদি স্মুথলি যায় তাহলে কিন্তু পরের সময়গুলো অনেক সময় দেখা যায় স্মুথলি যায়। প্রথম 3 মাসে আপনারা অ্যান্টিনেটাল চেক আপ করার একটা পরামর্শ দিয়ে থাকেন।
পুরো গর্ভকালীন সময়টিতে আসলে কতগুলো চেক আপ করা জরুরি এবং নির্দিষ্ট একটি গাইনোকোলজিস্টের আন্ডারে থাকার কোনো বিশেষ গুরুত্ব রয়েছে কিনা? হ্যাঁ, পুরো 40 উইক্সে যেটা আমরা বলে থাকি যে অন্তত প্রথম 7 মাসের দিকে প্রতি মাসে তার একবার করে আসবে, 7 মাসের পরে 36 উইক্স পর্যন্ত মাসে 2বার করে আসবে, তারপরে 36 উইক্সের পরে প্রতি সপ্তাহে আসবে। এটা হচ্ছে একটা নর্মাল ক্যাটাগরি প্রেগনেন্সি যেগুলো। কিন্তু কিছু কিছু আছে যে হাই রিস্ক ক্যাটাগরি প্রেগনেন্সি, হাই রিস্ক ক্যাটাগরি প্রেগনেন্সি কিন্তু হয়তো আরও ফ্রিকোয়েন্টলি আসতে হয়। আর আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলে দিয়েছে যে মিনিমাম প্রতিটি মাকে মিনিমাম মানে 4টা হলেও মানে ভিজিটে আসতে হবে। প্রথম হয়তো 4 মাসে একবার, তারপর হচ্ছে 6 মাসে একবার, 7 মাসের মধ্যে একবার, আর 9 মাসের দিকে একবার। তো অন্তত 4টা ভিজিটে, যারা রিমোট প্লেসে থাকে বা ফাইন্যান্সিয়ালি অতটা হয়তো সলভেড না, তাদের মিনিমাম 4টা হলেও ভিজিটে অ্যান্টিনেটাল চেকআপে আসতে হয়। মিনিমাম 4টা ম্যাক্সিমাম 8টা অ্যান্টিনেটাল কেয়ার যে নেওয়া প্রয়োজন, এই কেয়ারগুলোতে আসলে সাধারণত কি কি বিষয়কে আপনারা গুরুত্ব দেন, কোন কোন পরীক্ষাগুলো করার পরামর্শ থাকে, জানবো বিস্তারিত। তবে সময় আছে একটি ছোট্ট বিরতি নেব। হ্যাঁ, শিওর। প্রিয় দর্শক, বিজয় টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ এবং আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার নিয়াজ টি পারভিন। ম্যাম, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম সেই প্রশ্নেই ফিরতে চাই। প্রশ্নটি ছিল যে অ্যান্টিনেটাল কেয়ার যে করা হয়ে থাকে, অ্যান্টিনেটাল চেক আপ পুরো প্রেগনেন্সিতে আপনি বলছিলেন মিনিমাম 4টা এবং ম্যাক্সিমাম 8টা, আসলে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে থাকেন এবং এই পরীক্ষাগুলো কেন করা জরুরি? আচ্ছা, প্রথমে যখন আমরা আসি, প্রথমে তার আমরা পুরো ইতিহাস বা হিস্ট্রি নিয়ে থাকি। সে কোন ক্যাটাগরিতে পড়ছে, তার কি প্রথম বেবি নাকি কত নাম্বার বেবি, আগে কোনো মেডিকেল কন্ডিশন আছে কিনা, একটা ওভারঅল হিস্ট্রি নিয়ে থাকে। তারপরে বেসিক কিছু ইনভেস্টিগেশন আমাদের করতে হয়। তার ব্লাডের যেমন তার হিমোগ্লোবিন পার্সেন্টেজ কত আছে, তার ডায়াবেটিসটা আমরা স্ক্রিনিং করে থাকি, তার হ্যাপাটাইটিস আছে কিনা, তার থাইরয়েডের স্ক্রিনিং, তার ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, তারপরে ভিডিআরএল মানে কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের কোনো রিস্ক আছে কিনা, এগুলো। আর ব্লাড গ্রুপটা তো অবশ্যই একদম খুবই জরুরি। একটা ইনভেস্টিগেশন হলেও ব্লাড গ্রুপটা জানতে হয়। আর আমাদের আরেকটা ইনভেস্টিগেশন হচ্ছে আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ডে আমরা প্রথম দিকেই হয়তো 2 মান্থস বা 8 উইক্স 10 উইক্সের মধ্যে একটা আল্ট্রাসাউন্ড করে ডেটিং আল্ট্রাসাউন্ড করে থাকি। তো এগুলোর প্রত্যেকটারই গুরুত্ব আছে, কেন আমাদের ব্লাড গ্রুপ তো জানতেই হবে। যে কোনো সময় ব্লাডের প্রয়োজন হতে পারে, ডেলিভারি পরে ব্লাডের প্রয়োজন হতে পারে। তার আমাদের দেশের নারীরা কিন্তু অনেক রক্তশূন্যতায় ভোগে, কাজে আমরা যদি হিমোগ্লোবিনটা করি তাহলে আমরা জেনে নিই যে তার হিমোগ্লোবিনের প্যারামিটার কতটুকু আছে। কেন প্রেগনেন্সিতে রক্তশূন্যতা একটা ভীষণ মারাত্মক, যেমন মায়ের জন্য ঝুঁকি হয় তেমনি বাচ্চার জন্য ঝুঁকি হয়। বাচ্চা অনেক ওজনে কম হতে পারে, সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে যদি সে অ্যানিমিয়া থাকে। তারপর ডায়াবেটিস তো আরেকটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ডায়াবেটিসের ইনসিডেন্স কিন্তু আমাদের দেশে প্রচুর দেখা যায়। তো ডায়াবেটিসটা এর জন্য আমরা প্রথমেই বুকিংয়ে আমরা কিন্তু স্ক্রিনিং করে ফেলি। বিভিন্নভাবে স্ক্রিনিং করা যায়। তো যে স্ট্যান্ডার্ড যেটা স্ক্রিনিং আছে আমরা সেটা করে থাকি। আর ডায়াবেটিস যদি থাকে তাহলে আমরা সেভাবে তাকে গাইড করে থাকি। হেপাটাইটিস বি, সারফেস অ্যান্টিজেন, বি ভাইরাস, সেটাকে আমরা স্ক্রিনিং করি। আর ইউরিন যেটা আমরা করে থাকি। তো প্রত্যেকটা ইনভেস্টিগেশনই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে জরুরি যে আমাদের দেশের প্রত্যন্ত এলাকায় অনেক নানি দাদি মায়েরা রয়েছে যারা বলে যে আমাদের সময় তো এসব কিছু দরকার ছিল না, করার প্রয়োজনীয়তা কি। এই একটা জায়গা থেকে আমার মনে হয় আপনার মাধ্যমে যদি সচেতনতা একটুখানি হলো আমরা এই মিডিয়ার মাধ্যমে বাড়াতে পারি, যে এই বিষয়গুলো এই কারণেই জরুরি যে অনেক সময় মায়েরা যদি অ্যানিমিক থাকে, ডায়াবেটিক থাকে, হাইপারটেনসিভ থাকে, তাহলে আসলে সন্তানটি সুস্থভাবে কখনোই পৃথিবীর আলো দেখতে পারবে না। অবশ্যই যেন এই 4টা চেক আপ মিনিমাম হলেও করে থাকে প্রত্যেকটি মা। অনেকে দেখা যায় উচ্চ রক্তচাপে ভুগছে। উচ্চ রক্তচাপ থেকে গর্ভকালীন সময়টিতে কি কি ধরনের ঝুঁকি হতে পারে? ভেরি ইম্পর্টেন্ট। আসলে ওই যেটা বলছিলাম যে একদম লাস্ট মান্থে হয়তো আমাদের কাছে আসছে, হ্যাঁ খুব খারাপ অবস্থা আমাদের কাছে আসছে প্রত্যন্ত অঞ্চল থেকে,
এরাই কিন্তু এই উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকে, কিন্তু তারা হয়তো সারা বছর কোনো ডক্টরকে দেখায়নি, কোনো চেক আপ হয়নি, তার কোনো অ্যান্টিনাটাল চেক আপ হয়নি। দেখা যায় তখন ওই লাস্ট মোমেন্টে হয়তো তারা এত বেশি হাই ব্লাড প্রেশার নিয়ে আসছে, এমনকি তারা খিঁচুনি পর্যন্ত নিয়ে আসে। হ্যাঁ, খিঁচুনি যেটাকে আমরা মেডিকেল টার্মে অ্যাক্লেমশিয়া বলে থাকি। তো এই রোগীগুলোই যদি আমাদের কাছে রেগুলার অ্যান্টিনাটাল চেক আপে থাকতো, আমরা হয়তো আমরা হয়তো আগে থেকেই আমরা আইডেন্টিফাই করতে পারতাম যে তার ব্লাড প্রেশার আছে, বা আমরা ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য আমাদের অনেক সেফ মেডিকেশন আছে, ওগুলো দিতে পারতাম। যে মায়েদের এই আনকন্ট্রোল মানে ব্লাড প্রেশার থাকে, আননোন থাকে, যে তারা জানেই না, তারাই কিন্তু এই ব্লাড প্রেশারের ঝুঁকিতে থাকে। এবং ব্লাড প্রেশারের জন্য এক্লেমশিয়া, এবং এক্লেমশিয়া হচ্ছে আমাদের দেশে মাতৃমৃত্যুর একটা অন্যতম কারণ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কাজে এটাই কিন্তু অ্যান্টিনাটাল চেক আপের গুরুত্ব, যে রেগুলার যদি আসে তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি, তাকে আমরা মেডিকেশন দিই। এবং যখন নাকি দেখা যায় অনেক বেশি ব্লাড প্রেশার, আমরা কন্ট্রোল করতে পারছি না, ইভেন মেডিকেশনও কন্ট্রোল হচ্ছে না, তখন আমাদের দেখা যায় যে হয়তো আমাদের মাটাকে সময়ের আগে হয়তো আমাদের টার্মিনেশন করে দিতে হয়, অন্তত মাকে এবং বাচ্চাকে সেভ করার জন্য। তো এই যে একটি জায়গায় যে এক্লামশিয়া হচ্ছে কিনা, মানে কি করে বুঝবেন? শুধুমাত্র কি জ্বরের সাথে খিঁচুনি শুরু হবে মাটি, নাকি আরো কোনো উপসর্গ প্রকাশ পেতে পারে? না, আমরা হ্যাঁ, যে রক্তচাপের মাত্রাটা যখন উচ্চ হয়ে যায়, তিনি কি রেগুলার দীর্ঘদিন ধরে পুরো 9 মাস ব্যাপী কি উচ্চ রক্তচাপে ভুগবেন, নাকি হুট করে গিয়ে রক্তচাপটি বেড়ে যেতে পারে? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। আসলে আমরা চাই না যে একটি মা আমাদের এক্লেমশিয়া মারা যাক। আমরা রেগুলার তাকে চেক আপ করি, এবং অনেকের আছে আগে থেকেই হয়তো প্রেশার ছিল, যেটাকে আমরা ক্রনিক হাইপারটেনশন বলে থাকি। কিন্তু যদি 20 সপ্তাহে পরে দেখা যায় যে তার হঠাৎ করে ব্লাড প্রেশার অনেক বেশি, 140/90 বেশি, সাথে তার দেখা যায় যে আমরা ইউরিন টেস্ট করলে দেখা যায় ওখানে প্রোটিন আছে, হাতে পায়ে পানি চলে আসে, সেটাকে আমাদের বলা হয় যে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। এটা একটা আলাদা আইডেন্টিটি। আর যাদের আগে থেকে প্রেশার ছিল তারা তো একটু ঝুঁকিতে থাকে। কাজে আমরা ওই রোগীদের আমরা একটু লাইফস্টাইল চেঞ্জ করতে বলি, তাদের সল্ট রেস্ট্রিকশন, হাই প্রোটিন ডায়েট, এডিকুয়েট মানে রেস্ট, স্লিপ, এগুলো আমরা দিয়ে ট্রাই করি। স্ট্রেসলেস লাইফ, তারপরে কিছু মেডিকেশন আমাদের হাতে আছে, ওগুলো দিই। তারপরে যখন অনেকেই কিন্তু দেখা যায় যে ওগুলাতে খুব ভালো কন্ট্রোলে থাকে, তারপর হয়তো আমরা সময় যখন হয় 37-38 উইকস আমরা টার্মিনেশন করে দিই। কাজে আমাদের রেগুলার কন্ট্রোলে থাকলে, আমাদের চেক আপে থাকলে কিন্তু মায়েরা এক্লেমশিয়ার ঝুঁকিতে থাকে না। সমস্যা হয়ে যায় রিমোট এরিয়া থেকে যারা জানেই না যে তাদের প্রেশার ছিল, ডায়াবেটিস ছিল, রক্তের গ্রুপ কি, শেষ মুহূর্তে গিয়ে যখন এই সমস্ত জটিলতা নিয়ে আসে, থেকে একদম খিঁচুনি নিয়েই কিন্তু তারা আসে। এবং ওই মুহূর্তে আমরা হয়তো না পারি বাচ্চাকে বাঁচাতে, না পারি মাকে বাঁচাতে, এবং মাতৃমৃত্যু কিন্তু হয়ে থাকে। এই একটা জায়গায় আমার মনে হয় সচেতনতা বাড়ানোর জন্য আমাদের আয়োজনগুলো, যাতে প্রত্যেকটি মা অ্যান্টিনেটাল চেক আপ করে, এবং এই জায়গাটাতে গুরুত্ব বাড়ানোটা খুব বেশি জরুরি প্রত্যেকটি মাকে এবং সন্তানকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখানোর জন্য। আরো বিস্তারিত জানতে চাইবো যে পুরো গর্ভকালীন সময়টিতে কিভাবে মায়েরা সন্তানকে সুরক্ষিত রাখতে পারে, কোন কোন বিষয়গুলোকে জোর দেওয়া জরুরি। তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, বিজয় টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠান থেকে নিচ্ছি আবারও একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ, এবং আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার নিয়াজ টি পারভিন। ম্যাম, বিরতির পর আবার স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে যে প্রশ্ন রেখে বিরতিতে গেছিলাম যে পুরো গর্ভকালীন সময় নানা ধরনের সুরক্ষিত থাকা প্রত্যেকটি গর্ভবতী মাকে খুব বেশি জরুরি। কিন্তু একটি প্রশ্ন আসলে খুব বেশি প্রাসঙ্গিক হয়ে আসে এই ক্ষেত্রে, যে অনেকে তো অ্যানিমিয়ায় ভোগে। অ্যানিমিয়া হয়েছে কিনা বিষয়টি অনেকে জানেই না, দীর্ঘদিন ধরে অ্যানিমিয়া, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় হিমোগ্লোবিন লেভেল 5 পর্যন্ত নেমে চলে এসেছে। আসলে হলে কি ধরনের জটিলতা হতে পারে যদি অ্যানিমিয়া হয় আসলে গর্ভকালীন সময়? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ অ্যানিমিয়াটা প্রেগনেন্সিতে। তো আমাদের দেশে কিন্তু অ্যানিমিয়া খুবই কমন। হ্যাঁ, আমাদের নিউট্রিশন, লাইফ, ফুড স্টাইল সব কিছু, তো এগুলোর জন্য অ্যানিমিয়া কমন। আর যেহেতু আমাদের দেশে দেখা যায় একদম টিনেজও মায়েরা হয়ে যাচ্ছে, অল্প বয়সে বিয়ে হচ্ছে, বা দেখা যাচ্ছে খুব রিপিটেড প্রেগনেন্সি হচ্ছে, এর জন্য ওদের প্রেগনেন্সিতে অ্যানিমিয়াটা খুব কমন দেখা যায়। এবং অ্যানিমিয়াটা প্রেগনেন্সিতে
অনেক ঝুঁকি আছে। তুমি যেমন বলছিলে যে হিমোগ্লোবিন 5, এরকম আমরা পেয়েছি 5, 4, 6, যেটা সিভিয়ার অ্যানিমিয়া বলে। এবং সিভিয়ার অ্যানিমিয়াতে কিন্তু একটি মায়ের প্রেগনেন্সির সময়টা অনেক কষ্টের হয়। তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, তাদের উইকনেস হয়, শ্বাসকষ্ট হয়, ইভেন অনেক বেশি অ্যানিমিয়া থেকে তাদের হার্ট ফেলিয়ার পর্যন্ত হতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যখন সে ডেলিভারির সময় যাচ্ছে সে সময় কিন্তু এই এনিমিক মাদের প্রচুর রক্তক্ষরণ হয়, যেটা আমরা মেডিকেল টার্মে পোস্টপার্টাম হিমোরেজ বা পিপিএইচ বলে থাকি। আচ্ছা, আচ্ছা। এবং পিপিএইচ কিন্তু আমি যেটা বলেছিলাম যে মাতৃমৃত্যুর, আমাদের দেশে মাতৃমৃত্যুর অন্যতম একটা কারণ হচ্ছে পিপিএইচ। তো যেই মায়ের হিমোগ্লোবিন 4, 5, 6 মানে সিভিয়ার এনিমিক থাকবে, তার জন্য তো একটু ব্লিডিংয়েই কিন্তু তার মাতৃমৃত্যু হতে পারে। নিশ্চয়ই। আমরাই যদি সেই মাটার হিমোগ্লোবিনটা যদি 11, 12, 13 থাকতো, তাহলে হয়তো তার রক্তক্ষরণে মৃত্যু হতো না। এই জায়গায় আরেকটি প্রশ্ন আমি যোগ করে রাখতে চাই যে আমাদের যখন এই সমস্ত মায়েরা এত বেশি জটিলতা নিয়ে আসে, তখন আপনাদের শরণাপন্ন হলে আপনারা একটা বেগ পেতে হয় যে তার ব্লাড গ্রুপ কি, এটি পর্যন্ত জানে না অনেক মায়েরা। বেশিরভাগ ক্ষেত্রে এই ক্যাটাগরির মায়েরাই কিন্তু এই জটিলতায় ভোগে, যারা অ্যান্টিনেটাল চেক আপ করছে না, ব্লাড গ্রুপ সম্পর্কে জানছে না। হঠাৎ করে দেখা যায় খিঁচুনি সহ অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ে আপনাদের শরণাপন্ন হচ্ছে। আসলে ব্লাড গ্রুপ জানাটা কতটুকু জরুরি? ডেফিনেটলি আমি প্রথমে বলেছি যে একটা ব্লাড যদি ইনভেস্টিগেশন করতে হয় তাহলে কিন্তু ব্লাড গ্রুপ জানতে হবে, ব্লাড গ্রুপ মাস্ট। তো ব্লাড গ্রুপ যদি জানা না থাকে, যে হয়তো ডেলিভারি হচ্ছে, হয়তো তার বাসায় হতে পারে বা হসপিটালে হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, বা হয়তো প্লাসেন্টা আটকে গিয়েছে, বা এখন তো মানে সিজারিয়ান সেকশনের পরে আরও অনেক ধরনের কমপ্লিকেশন হয়, যেমন প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা এক্রিটা, এই ধরনের কমপ্লিকেশনগুলো। এখন ব্লাড যদি না থাকে, ব্লাড গ্রুপ যদি জানা না থাকে, ডোনার যদি রেডি না থাকে, তাহলে কিন্তু আমরা ওই মাগুলোকে বাঁচাতে পারি না। দেখা যাচ্ছে যে অতিরিক্ত রক্তক্ষরণে হয়তো ওই ডেলিভারি টেবিলেই হয়তো আমাদের মাকে হারাতে হয়, বা রাস্তায় হয়তো রিমোট এরিয়াতে আসছে আর রাস্তার মধ্যেই হয়তো মাকে রক্তক্ষরণে মৃত্যুবরণ করতে হয়। কাজে সবার জন্য যেটা বলছি যে অবশ্যই যেই 6টা ইনভেস্টিগেশনের কথা বলছি, সবার মানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এবং ব্লাড গ্রুপ অবশ্যই একদম ডেলিভারি মানে প্রেগনেন্সির প্রথম থেকে ব্লাড গ্রুপ জানতে হবে, প্রয়োজনে তার ডোনার রেডি রাখতে হবে। এবং আমরা কিন্তু প্রেগনেন্সির পুরো সময়টা জুড়ে 3 মাসের পরে থেকে প্রতিটা মাকে একটি করে আয়রন ট্যাবলেট, একটা ক্যালসিয়াম ট্যাবলেট দিয়ে থাকি, হ্যাঁ, যাতে তার হিমোগ্লোবিন যেটা আছে যাতে সে রক্ত শূন্যতে না ভোগে। অনেক মায়েরা হয়তো সেটা কেয়ারই করে না, তারা হয়তো যেমন খাবার দাবার খাচ্ছে না, সে তো ডক্টরের মেডিকেশনটাও নিচ্ছে না, কাজে তারাই কিন্তু এনিমিক অবস্থায় ভোগে। এবং মানে কোন খাবারগুলো খেলে আসলে অ্যানিমিয়া দূর করতে পারে? কারণ বেশিরভাগ মায়েরাই কিন্তু গর্ভকালীন সময়টিতে অ্যানিমিয়ায় ভোগে। একটু পরামর্শ চাইবো। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের স্বাভাবিক ঘরের খাবার, ঘরোয়া খাবারই কিন্তু অনেক আয়রন আছে। আমরা প্রতিটি মাকে আমরা সুষম খাবার খেতে বলি, সে প্রতিদিন ডিম খাবে, অন্তত ডিম যেটা ঘরে খুব পাওয়া যায়, দুধ খাবে, একটু মাছ খাবে, তারপর হচ্ছে কলিজা, তারপরে ছোট মাছ, এগুলোতে অনেক আয়রনের সোর্স আছে। আমাদের মানে সবজি যেগুলো, ফল যেমন কলা, তারপরে আমড়া, জাম্বুরা, খেজুর, এগুলোতে কিন্তু প্রচুর আয়রনের সোর্স আছে, সাজনা। কাজে এগুলো কিন্তু গ্রামাঞ্চলে পাওয়া যায় এবং অনেক বেশি কস্টলিও না। কাজে এগুলো যে তার প্রতিদিনের তার খাবারের তালিকা থাকতে হবে। আর দুধটা তো খুবই দরকার, ডিমগুলো খুবই দরকার। কাজে এইগুলো খাবার যাতে প্রতিদিনের খাদ্য তালিকাতে থাকে। আর সবচেয়ে বড় কথা, একটি মার কিন্তু খাবারের জন্য দায়িত্বটা কিন্তু শুধু মায়ের না, কিন্তু পরিবারে যারা আছে তার মানে অনেক বড় একটা দায়িত্ব কিন্তু হাজবেন্ডের, বা তার যেই বাসায় আছে তার শাশুড়ি, ননদ যারা আছে, মা, সবার দায়িত্ব। তো সবাই একটি গর্ভবতী মায়ের প্রতি যদি যত্নশীল হয়, তাকে সময় মতো যদি ডক্টরের কাছে নিয়ে আসে, তাহলে কিন্তু এই যুগে এসে একটি মাকেও আমাদের অন্তত ডেলিভারি বা প্রেগনেন্সির মিসম্যানেজমেন্টের জন্য, কমপ্লিকেশনের জন্য, জটিলতার জন্য তার মায়ের জীবন বা বাচ্চার জীবনের ঝুঁকি থাকে না। নিশ্চয়ই, অবশ্যই প্রত্যেকটি মা, প্রত্যেকটি পরিবারের সদস্য এই জায়গাটিতে সচেতন হবেন। একদম শেষ প্রান্তে একটা বাস্তব প্রেক্ষাপটকে তুলে ধরে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আমাদের সমাজে সিজারিয়ান সেকশনের রেট আগের চাইতে অনেক বেশি বেড়ে গিয়েছে। এখন কেউ নর্মাল ডেলিভারি করতে আগ্রহী হচ্ছে না, আবার যারা আগ্রহী হয় তাদের দেখা যায় নর্মাল ডেলিভারি করার মতো ওই প্রেক্ষাপটটাও থাকে না। কি কারণে এই পরিস্থিতি? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন, যে প্রশ্নটার সম্মুখীন আমি রেগুলারই হয়ে থাকি। অ্যাকচুয়ালি তুমি আগেই বলেছো যে এখন ডেলিভারি করতে চায় না। আসলে এটার পিছনে অনেক কারণ আছে।
হ্যাঁ, আগে যেমন হয়তো সিজারিয়ান সেকশনটা এতটা ইজি ছিল না, এখন যেটা যত সিম্পল হয়েছে। আগে তো সব অল্প বয়সে মেয়েদের বিয়ে হতো, এখন হয়তো একটু লেট ম্যারেজ হচ্ছে, হয়তো 30 বা ক্যারিয়ার বা সব কিছুর জন্য পরে বিয়ে হচ্ছে, বা অনেক কিছু কমপ্লিকেটেড প্রেগনেন্সি আছে, হয়তো তার টুইন প্রেগনেন্সি আছে, বা আইভিএফ এর পরে প্রেগনেন্সি হয়েছে, বা বন্ধাত্বের পরে প্রেগনেন্সি হয়েছে। এই জটিলতা বা হয়তো একটি মায়ের সাথে প্রেশার আছে, ডায়াবেটিস আছে, এই কারণগুলো আছে একটা। আরেকটা হচ্ছে যেটা সবচেয়ে কমন ব্যাপার, এখনকার যুগে মায়েরা কিন্তু পেইনটা নিতে পারে না। পেইনটা কিন্তু ওরা দেখা যায় যে একটা প্রেগনেন্সির জার্নিটা কিন্তু প্রায় 18 থেকে 20 আওয়ার্সের মতো। হ্যাঁ, তো দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা পেইন হলেই কিন্তু তারা বলে যে আমি আর নিতে পারছি না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ট্রায়াল দিলে হয়তো সাকসেসফুল হবে, কিন্তু তারা পেইন নিতে পারছে না। হ্যাঁ, তো পেইন একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা নিতে পারছে না। আর ওরা হয়তো ভাবে যে অনেক সময় দেখা যায় যে অনেক সময় নর্মাল ট্রায়াল দিলেও হয়তো সেটা নর্মাল ডেলিভারি অনেক সময় হয় না, পরে সিজারিয়ান সেকশনের প্রয়োজন হয়, বা নর্মাল হলে অনেক সময় বেবি বা মায়ের অনেক সময় কিছু জটিলতা হতে পারে। সেই জটিলতাগুলোর জন্য কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে অনেক সময় ডক্টর বা লিটিগেশনের সম্মুখীন হতে হয়। তো সব কিছু মিলিয়ে যেটা বাস্তবতা, যে আমরা কিন্তু অবশ্যই অ্যাজ এ অবস্টেটিশিয়ান আমরা যাদের নর্মাল ডেলিভারি হওয়া পসিবল তাদেরকে আমরা কিন্তু ট্রাই দিয়ে থাকি, যদি পেশেন্ট আমাদের সাথে কোঅপারেট করে, আমাদের সব কিছু যদি বুঝে। আর যাদের যে ক্ষেত্রে আমরা দেখবো যে না এটা নর্মাল ডেলিভারি কিছুতেই পসিবল না, তাদেরকে কিন্তু আমরা ওইভাবেই কাউন্সিল করবো সি সেকশনের জন্য। আর আরেকটা কথা হলো, আমাদের দেশে কিন্তু এখন পেইনলেস ডেলিভারি হচ্ছে। আমি ইম্পালস হসপিটালে কাজ করেছি, ইম্পালস হসপিটালে কিন্তু আমাদের প্রচুর পেইনলেস ডেলিভারি হয়েছে। আমাদের ইপিডুরালের মাধ্যমে আমরা প্রচুর পেইনলেস ডেলিভারি করেছি। কাজে আমাদের দেশে প্রত্যেকটা হসপিটালে, গভর্নমেন্ট লেভেলে, প্রাইভেট সেক্টরে যদি আমরা ইপিডুরালটাকে অনেক প্রচারিত করতে পারি, অনেক এটা আমাদেরও দায়িত্ব, তাহলে কিন্তু আমাদের ইয়াং মায়েরা যারা ব্যথার ভয়ে যারা নর্মাল ডেলিভারি চাচ্ছে না, তারা হয়তো নর্মাল ডেলিভারির প্রতি আকৃষ্ট হবে এবং এটা সাকসেসফুল হবে। এই জায়গাটাতে আসলে কার কোন ধরনের ডেলিভারি প্রয়োজন, কার ক্ষেত্রে সিজারিয়ান সেকশন প্রয়োজন, কে নর্মাল ডেলিভারি, সিদ্ধান্তটা অবশ্যই একজন গাইনোকোলজিস্টের নিজের নয়। অবশ্যই আস্থা রাখতে হবে চিকিৎসকের প্রতি এবং সচেতন থাকতে হবে পুরো গর্ভকালীন সময়টিতে। একদম আলোচনার শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে প্রত্যেকটি দর্শককে উপকৃত করবার জন্য। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ বিজয় টিভিকে এবং আমার সমস্ত দর্শককে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেমনটি বলছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, অবশ্যই পুরো গর্ভকালীন সময়টিতে নিজেকে সুরক্ষিত রাখুন। আপনি যদি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন, তবেই আপনার অনাগত সন্তানটি সুস্থ এবং সুন্দরভাবে পৃথিবীর আলো দেখবে। এবং এক্ষেত্রে অবশ্যই ভূমিকা রয়েছে পরিবারের প্রত্যেকটি সদস্যের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিজয় টিভির সাথেই থাকুন।